ওয়েলকাম টু মাই চ্যানেল SBM ইংলিশ। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 6-এর সাবজেক্ট ইংলিশের আমরা যে নভেম্বর মাসের যে মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন টাস্ক সেটা সম্পর্কে আলোচনা করব। এটাই হচ্ছে লাস্ট অ্যাক্টিভিটি টাস্ক এবং এই যে অ্যাক্টিভিটি টাস্ক এর আগের যে অ্যাক্টিভিটি টাস্কের যে কোয়েশ্চেনগুলো সেখান থেকে বেছে বেছে এই কম্পাইলেশন অ্যাক্টিভিটি টাস্কটা তৈরি করা হয়েছে। তো এই ফুল মার্কস থাকবে হচ্ছে 50। তো দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে রিডিং কম্প্রিহেনশন। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। প্যাসেজটা ভালো করে পড়ার পর কোয়েশ্চেনের আনসারগুলো করতে হবে। হি কট হোল্ড অফ এ লিটল নেট অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার। সে কী করলো, ছোট্ট নেটটা নিল এবং জলের মধ্যে সেটাকে ডুবিয়ে দিল, মানে ছড়িয়ে দিল। হি ব্রট দ্য লিটল ডল আউট। কী করলো না, ছোট্ট পুতুলটা যে জলে ছিল তাকে টেনে তুললো ওই নেটটা দিয়ে, জালটা দিয়ে। But she slipped out and fell onto the table, banging her head. কিন্তু সে পিছলে গেল এবং একটা টেবিলের উপর পড়লো এবং মাথায় জোরে আঘাত লাগলো। She began to cry. সেই ছোট্ট লিটল ডলটা কাঁদতে শুরু করলো। Up came a policeman doll and said fiercely, "What are you doing, catching the doll and making her bump her head like that?" একটা পুলিশম্যান ওখানে এলো এবং সে চিৎকার করে ভয়ঙ্করভাবে তাকে বলল যে তুমি এটা কি করছো, এই ছোট্ট পুতুলটিকে তুমি প্রথমে নেট দিয়ে ধরলে, তারপরে ওই মাথাটা লাগিয়ে দিলে টেবিলের উপর, এই কাজটা তুমি কি করছো? তখন টাফি বলল, আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, সেড টাফি। টাফি তখন বলল যে আমি তাকে, সে ডুবে যাচ্ছিল, তাকে আমি বাঁচানোর চেষ্টা করছি। তো দেখো প্রথমে যে কোয়েশ্চেন আছে, এ টিক দ্য কারেক্ট আনসার ইন দ্য গিভেন বক্সেস। 3টে করে অপশান রয়েছে, কারেক্ট আনসার চুজ করতে হবে, দিয়ে সেন্টেন্সটা লিখতে হবে। তো না, এখানে শুধুমাত্র টিক চিহ্ন দিলেই হবে, কারণ এখানে বলেছে টিক দ্য কারেক্ট আনসার। তো প্রথমে দেখো লেখা আছে টাফি সেভ দ্য ডল উইথ এ স্টিক নেট রোপ। কারেক্ট আনসার হবে নেট। তাহলে টাফি কিসের দ্বারা তুলেছিল সেই লিটল ডলটাকে? জালের দ্বারা, নেটের দ্বারা। দ্য গার্ল ফেল অন দ্য ফ্লোর চেয়ার টেবিল। ওই যে মেয়েটি পড়ে গেল কোথায়? টেবিলের উপরে। তাহলে হবে কারেক্ট আনসার হবে টেবিল। নেক্সট, দ্য পুলিশম্যান ডল কেম হোয়েন দ্য গার্ল ক্রাইড, ফেল, স্ক্রিমড। পুলিশম্যান ডল যে পুতুলটা, সে এসেছিল যখন মেয়েটা কী করলো, চিৎকার, কাঁদতে শুরু করে দিয়েছিল। তাহলে কাঁদতে সেটা হবে হচ্ছে ক্রাইড। তাহলে কারেক্ট আনসার হবে ক্রাইড। দ্য পুলিশম্যান ডল কেম হোয়েন দ্য গার্ল ক্রাইড। নেক্সট কোয়েশ্চেন দেখো, বি ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। এই যে চার্ট দেওয়া রয়েছে সেই চার্টটা ফিল আপ করতে হবে সেই প্যাসেজ থেকে ইনফরমেশন দিয়ে। একদিকে রয়েছে কজ, একদিকে রয়েছে এফেক্ট। তো এফেক্টে প্রথমে লেখা আছে টাফি ডিপ দ্য নেট ইনটু দ্য ওয়াটার। টাফি সেই জলে সেই নেটটাকে ছুড়ে দিল। এটা কেন করলো? কারণ এটাই আনসারে লিখবে, টাফি ওয়ান্টেড টু সেভ দ্য ডল ফ্রম ড্রাউনিং। টাফি কী করতে চেয়েছিল? সেই ছোট্ট পুতুলটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে চেয়েছিল। নেক্সট, দ্য লিটল ডল ফেল অন টু দ্য টেবিল। তাহলে কজে লেখা আছে, কারণের জায়গায় লেখা আছে কি, ছোট্ট পুতুলটা টেবিলের উপর পড়ে গেল। এর এফেক্টটি কী হয়েছিল? হার হেড ব্যাং টু দ্য টেবিল অ্যান্ড শি বিগ্যান টু ক্রাই। তার মাথাটা জোরে টেবিলের উপর লেগে গেছিল এবং কাঁদতে শুরু করেছিল সে। নেক্সট কোয়েশ্চেনে দেখো লেখা আছে এফেক্টে, দ্য পুলিশম্যান ডল টকড ফিয়ার্সলি। পুলিশম্যান খুব ভয়ঙ্করভাবে চিৎকার করে ওই টাফিকে জিজ্ঞাসা করলো। ঠিক আছে, এটা কেন করেছিল? কজ টাফি কট দ্য লিটল ডল ইন এ নেট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। টাফি কী করেছিল? একটা নেট দিয়ে এই ছোট্ট পুতুলটিকে, লিটল ডলটাকে টেনে তুলেছিল জল থেকে এবং তার মাথাটা লেগে গেছিলো একটা টেবিলের উপর, সে পিছলে পড়েছিল এবং টেবিলে মাথাটা জোরে লেগে গেছিলো। নেক্সট দেখো লেখা আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। প্যাসেজটা ভালো করে পড়তে হবে, তারপরে নিচে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনের আনসারগুলো করতে হবে। দেখো লেখা আছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বয় নেম তাতাই। একসময় একটা ছোট্ট ছেলে বাস করত যার নাম ছিল তাতাই। হিজ ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। তার বাবা মিস্টার চৌধুরী কোথায় কাজ করত? কাছেই একটা কয়লা খনিতে কাজ করত। এভরিডে তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 years away ফ্রম হিজ স্ক্র্যাচড উইন্ডো পেন। প্রতিদিন তাতাই দেখতো কি, রাস্তার পাশে একটা জুয়েলারি, গয়নার দোকান ছিল, সেই জুয়েলারি শপের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতো প্রতিদিন। হার্ডলি 3 years away মানে 3 years মানে হচ্ছে খুব কাছাকাছি, খুব একটা দূরে নেই, কিন্তু খুবই কাছেই রাস্তার ধারে এই দোকানটা ছিল। ফ্রম হিজ স্ক্র্যাচড উইন্ডো পেন, অর্থাৎ তার বাড়ির যে জানলা ছিল সেই জানলার একদম
কাছেই 3 ইয়ার্স দূরে, ঠিক আছে, ছিল ওই দোকানটা, এবং সেটা কিন্তু প্রতিদিন সে দেখতো। ই ডিসপ্লেড এ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন এ গ্লাস বক্স, এবং কাঁচের যে বক্সগুলোতে কী ছিল না, সেই দোকানে মানে ঝলমল করছে, মানে স্পার্কলিং মানে ঝলমল করছে, এরকম সব ডায়মন্ড নেকলেস রাখা ছিল, ঠিক আছে। ওখানে একটা মানে একটা ডায়মন্ড নেকলেস রাখা ছিল যেটা ঝলমল করছে একেবারে, ঠিক আছে, এবং সেটা ছিল কাঁচের একটা বক্সে। ওয়ান ডে এ রিচ ওল্ড লেডি স্টেপড আউট অফ এ ক্যাব, বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। একদিন একজন ধনী বয়স্ক মহিলা একটা ক্যাব মানে একটা গাড়ি থেকে নিচে নামলো, তারপরে দোকানের ভেতরে ঢুকে সেই নেকলেসটা, সুন্দর নেকলেসটা কিনে নিল, এবং তারপরে সেই কাঁচের যে বাক্সটা সেটা ফাঁকা হয়ে পড়ে রইল। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। দোকানদার কী করলো, দোকানদার সেই ফাঁকা বক্সটাতে কয়েকটা সস্তা ক্রিস্টাল জুয়েলারি, কাঁচের কিছু মানে গয়না, সেগুলো ঢুকিয়ে রেখে দিল। তো এবারে যেটা করতে হবে, ফিল ইন দ্য টেবল উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে এটাকে ফিল আপ করতে হবে। দেখো এখানে আনসার করে দিয়েছি। একদিকে লেখা আছে হু, আর একদিকে হচ্ছে ডিড হোয়াট, অর্থাৎ হু মানে কে, আর ডিড হোয়াট মানে কি করেছিল। তাহলে প্রথমে লেখা আছে তাতাই। তাতাই কি করতো, তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ এভরিডে। তাহলে এখানে লিখতে হবে ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ এভরিডে। কী করতো, প্রতিদিন সেই ওই রাস্তার পাশে যে গয়নার দোকানটা ছিল জুয়েলারির, সেদিকে তাকিয়ে দেখতো। তারপরে দেখো নেক্সট, দ্য রিচ ওল্ড লেডি, অর্থাৎ ধনী সেই বয়স্ক মহিলাটা কী করতো, কী করেছিল, স্টেপড আউট অফ এ ক্যাব, বট দ্য বিউটিফুল নেকলেস। একদিন একটা গাড়ি থেকে নামলো এবং তারপরে সে সুন্দর যে নেকলেসটা সেটা নিয়ে চলে গেল, কিনে নিয়ে চলে গেল। নেক্সট হচ্ছে দ্য শপকিপার, দোকানদার কী করেছিল, পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। তাহলে আনসারে লিখতে হবে কি, পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স, অর্থাৎ সেই যে ফাঁকা যে বক্সটা যেটা পড়েছিল তাতে কিছু সস্তা কিছু কাঁচের যে জুয়েলারি ছিল, গয়না ছিল, সেগুলো ঢুকিয়ে রেখে দিল। এরপরে দেখো দুটো কোয়েশ্চেন আছে, তার আনসার লিখতে হবে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার, অর্থাৎ তাতায়ের যে বাবা তার পেশা কী ছিল। তার আনসার হবে তাতাইস ফাদার ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। তাতায়ের বাবা কোথায় কাজ করত, কাছেই একটা কয়লা খনি ছিল, সেখানে কাজ করত। নেক্সট কোয়েশ্চেন দেখো, হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস, তার বাড়ি থেকে জুয়েলারি যে দোকানটা, অর্থাৎ গয়নার যে দোকানটা কতটা দূরে ছিল। আনসার হবে দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম তাতাইস হাউস, অর্থাৎ সেই গয়নার যে দোকানটা সেটা 3 ইয়ার্ডেরও কম ছিল প্রায় ওই তাতায়ের বাড়ি থেকে, ঠিক আছে। তাহলে আনসার লিখবে দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম তাতাইস হাউস। এরপরে দেখো সেকশন বি, সেখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ঠিক আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে কোয়েশ্চেন আছে। তো 3 নম্বর 3 লেখা আছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এগুলো দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে প্রথমে যে সেখানে দেখো, পেপারনি অ্যান্ড চিজ ড্যাশ গ্রেট অন এ পিৎজা, পিৎজাতে পেপারনি এবং চিজ খুবই ভালো লাগে, দারুণ। তাহলে এটা হবে ইজ, কারণ পেপারনি এবং চিজ সেটা কিন্তু একটা হিসাবেই ধরা হয়, যেমন ওই যে ব্রেড অ্যান্ড বাটার, সেরকমই এটা কিন্তু সেই জন্যই ইজ হলো, আর কিন্তু এখানে হবে না। বিতে দেখো, নাইদার শি নর আই ড্যাশ গোয়িং টু স্কুল, নাইদার শি নর আই অ্যাম গোয়িং টু স্কুল হবে, যেহেতু এখানে আই রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো সি, দ্য ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ড্যাশ গিভিং অ্যান ইন্টারভিউ, এখানে কিন্তু দেখো ডাইরেক্টর যে সেই কিন্তু প্রডিউসার, মানে ফিল্মের যে ডাইরেক্টর সেই কিন্তু প্রডিউসার, অর্থাৎ এখানে কিন্তু একজনকে বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু কী হবে, ইজ হবে। এখানে যদি এরকম থাকতো দ্য ডাইরেক্টর অ্যান্ড দ্য প্রডিউসার অফ দ্য ফিল্ম, তখন কিন্তু আর হতো। তাহলে এখানে কারেক্ট আনসার হবে হচ্ছে ইজ, কারণ এখানে একজন ইন্ডিভিজুয়ালকে বোঝাচ্ছে। নেক্সট 4-এ দেখো, আইডেন্টিফাই দ্য ইম্প্যারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, এখানে হচ্ছে যে সেন্টেন্সের যে কাইন্ড অফ সেন্টেন্স সেগুলো দিয়ে এগুলো লিখতে হবে। ফার্স্টে দেখো কোয়েশ্চেন রয়েছে, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, তাহলে এটা কী ধরনের সেন্টেন্স, এখানে লিখবে এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ ইয়োর নেম, এটা সবাই জানে ইন্টারোগেটিভ সেন্টেন্স।
সিতে নীরজ চোপড়া ওয়ান দ্য গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স। নীরজ চোপড়া টোকিও অলিম্পিক্সে সোনার মেডেল পেয়েছিল। এটা হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট দেখো ডি ওপেন দ্য ডোর, এটা হবে ইম্প্যারেটিভ সেন্টেন্স, কারণ এখানে কিন্তু কি করছে, এখানে একজনকে কি করতে বলছে, এখানে অর্ডার দিচ্ছে, তো সেই জন্য কিন্তু এটা ইম্প্যারেটিভ হবে। আমরা জানি অর্ডার, রিকোয়েস্ট এগুলো করলে কি হয়, ইম্প্যারেটিভ হয়। পরেরটা দেখো লেখা আছে মে গড ব্লেস ইউ, এটা হবে অপটেটিভ সেন্টেন্স। নেক্সট হচ্ছে 5 ক্লাসিফাই দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট কলাম। এই যে দুটো কলাম দেওয়া রয়েছে, সেই কারেক্ট কলামে এই যে সেন্টেন্সগুলোতে যে আন্ডারলাইনড ওয়ার্ড রয়েছে সেগুলো দিয়ে ফিল আপ করতে হবে। কোনটা কাউন্টেবল নাউন আর কোনগুলো আনকাউন্টেবল নাউন, সেগুলো দিয়ে করতে হবে। তো প্রথমে দেখো আমি লিখে দিয়েছি আনসারগুলো। কাউন্টেবল নাউনে কি লিখবে, বুক, আমরা বুককে কাউন্ট করতে পারি, তাহলে লেখা আছে সেকেন্ডতে লেখা আছে দিস ইজ মাই বুক, তাহলে বুকটা চলে যাবে কাউন্টেবল নাউন এখানে। তারপরে কাউন্টেবল নাউনের নিচে আমব্রেলা হবে, এই যে লেখা আছে থার্ড সেন্টেন্সে ইউ শুড ক্যারি অ্যান আমব্রেলা হোয়াইল গোয়িং আউট, আমব্রেলাওকে আমরা গুনতে পারি, কাউন্ট করতে পারি, তাহলে এটাও হবে। নেক্সট দেখো লেখা আছে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এই গ্লাসটা হয়ে যাবে কাউন্টেবল নাউনে। নেক্সট হচ্ছে আনকাউন্টেবল নাউন। প্রথমে দেখো লেখা আছে প্রথম সেন্টেন্সেই সুগার ইজ সুইট, সুগারকে আমরা কি কাউন্ট করতে পারি না, তাহলে আনকাউন্টেবল নাউন। নেক্সট হচ্ছে মাই মাদার হ্যাজ লং হেয়ার, হেয়ারকেও আমরা কাউন্ট করতে পারি না, তাহলে এটাও আনকাউন্টেবল নাউনে লিখতে হবে। আর লাস্টে যেটা লিখবে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, দেখো ওয়াটার, ওয়াটারকে আমরা কি গুনতে পারি, কাউন্ট করতে পারি না, তাহলে এটাও হবে ওয়াটার। নেক্সট লেখা আছে অ্যাড প্রেফিক্সেস টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিটস, অর্থাৎ এই যে প্রেফিক্স মানে এই যে ওয়ার্ডসগুলো রয়েছে এর আগে একটা প্রেফিক্স অ্যাড করতে হবে, তারপরে কি করতে হবে, এইগুলোকে এমন প্রেফিক্স অ্যাড করতে হবে যাতে এগুলো অপোজিট হয়ে যায়, মানে বিপরীত শব্দ হয়ে যায়। তাহলে আনসারটা দেখে নাও। তাহলে দেখো আনসারটা প্রথমে রেসপেক্ট, এটা কি হবে ডিজ রেসপেক্ট, ডিজ এটা হলো একটা প্রেফিক্স আগে অ্যাড হলো, তাহলে ডিজ রেসপেক্ট, ঠিক আছে। কমফোর্টেবল এটা হয়ে গেল আনকমফোর্টেবল, তাহলে এখানে কি অ্যাড হলো আনকমফোর্টেবল। নেক্সট হচ্ছে ফরচুন, তাহলে কি হবে মিসফরচুন, ঠিক আছে। ম্যাচিওর, তাহলে এখানে হয়ে গেল ইম্যাচিওর, অ্যাড হলো ম্যাচিওর, ঠিক আছে। এগুলো কিন্তু সবই প্রেফিক্স, কারণ এগুলো শব্দের প্রথম ইউজ হচ্ছে, পরে হলে কিন্তু সাফিক্স হতো, ঠিক আছে। লিটারেট হলে হচ্ছে ইললিটারেট, ঠিক আছে। স্পেলিংগুলো ঠিকভাবে লিখবে, স্পেলিং যেন ভুল না হয়। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 7-এ লেখা আছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এই যে তিনটে ওয়ার্ড আছে, এই তিনটে ওয়ার্ড দিয়ে তোমার নিজের সেন্টেন্স তৈরি করতে হবে, বাক্য রচনা করতে হবে। ডেসপেয়ার মানে কি হতাশা, স্টার্ডি মানে খুবই স্ট্রং, ঠিক আছে। আর ড্রাউনিং মানে হচ্ছে ডুবে যাওয়া, জলে বা নদীতে ডুবে যাওয়া, ঠিক আছে। তাহলে আনসারগুলো দেখে নাও। তাহলে প্রথমে দেখো লেখা আছে ডেসপেয়ার, রাহুল গেভ আপ দ্য স্ট্রাগল ইন ডেসপেয়ার, রাহুল সেই লড়াইটা হতাশার মধ্যে ছেড়ে দিল, গেভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ঠিক আছে। সেই লড়াইটা ছেড়ে দিল হতাশাতে, ইন ডেসপেয়ার। স্টার্ডি, হি ইজ এ স্টার্ডি বয়, স্টার্ডি মিনস হচ্ছে স্ট্রং বললাম। ড্রাউনিং, হি ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, সে তাকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিল। তোমরা কিন্তু নিজেরাও নিজেদের সেন্টেন্স কিন্তু এখানে বানাতে পারো, এটাই যে লিখতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তোমাদেরকে নিজেদের মানে ক্রিয়েটিভিটি এখানে কিন্তু দেখা হচ্ছে, তোমাদের উচিত যে তোমাদের নিজেদের সেন্টেন্স তৈরি করা, ঠিক আছে। এরপরে দেখো সেকশন সিতে রয়েছে রাইটিং। প্রথম যে রাইটিংটা এখানে বলেছে সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য হিস্টোরিক্যাল প্লেস। ধরে নাও তুমি মুর্শিদাবাদে তোমার বাবা মার সাথে বেড়াতে গেছো এবং সেটা নিয়ে একটা রচনা লেখো, তোমার যে অভিজ্ঞতা হয়েছে সেই জায়গাটাতে ঘুরে, ঐতিহাসিক একটা জায়গায় ঘুরে, মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জায়গা, সেখানে ঘুরে তোমার যে অভিজ্ঞতা সেটা সম্পর্কে একটা রচনা লিখতে হবে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, কী কী হিন্ট, হাউ ইউ ওয়েন্ট দেয়ার, মোড অফ ট্রান্সপোর্ট, হিস্টোরিক্যাল সাইটস ইউ ভিজিটেড, ডেসক্রিপশন অফ হোয়াট ইউ স, ইউর ফিলিংস। তাহলে প্রথমে দেখো লিখতে হবে টাইটেল মাই ভিজিট টু আ হিস্টোরিক্যাল প্লেস, দিয়ে শুরু করতে হবে এইভাবে, লাস্ট উইন্টার আই ওয়েন্ট টু মুর্শিদাবাদ উইথ মাই প্যারেন্টস, গত শীতকালে আমি মুর্শিদাবাদে বেড়াতে গেছিলাম আমার বাবা মার সাথে। অন 5th December at 7 AM উই স্টার্টেড ফর মুর্শিদাবাদ বাই হাজারদুয়ারি এক্সপ্রেস ফ্রম চিতপুর স্টেশন। 5ই ডিসেম্বর সকাল 7টার সময় আমরা মুর্শিদাবাদ যাওয়ার জার্নি স্টার্ট করেছিলাম কিসে, হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনে করে চিতপুর স্টেশন থেকে। আফটার 4 hours অফ ট্রেন জার্নি উই রিচড বহরমপুর,
4 ঘন্টা ট্রেন জার্নির পরে আমরা পৌঁছেছিলাম কোথায়? বহরমপুরে। মাই আঙ্কেল, আন্ট অ্যান্ড কাজিন ওয়ার ভেরি ডিলাইটেড টু সি আস। আমার কাকু, আমার কাকিমা এবং আমার কাজিন আমাদেরকে দেখে খুবই খুশি হয়েছিল। আফটার টেকিং সাম রেস্ট ইন মাই আঙ্কলস হাউস উই স্টার্টেড ভিজিটিং দ্য প্লেসেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। কিছু সময় বিশ্রাম নেওয়ার পর আমার কাকুর বাড়িতে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ঐতিহাসিক যে জায়গাগুলো সেগুলো ভিজিট করার জন্য। আওয়ার ফার্স্ট ডেস্টিনেশন ওয়াজ হাজারদুয়ারি প্যালেস। তো আমাদের প্রথম গন্তব্য ছিল কোথায়? হাজারদুয়ারি প্রাসাদ। Here we saw some extraordinary paintings and an excellent collection of weapons used by the Nawabs. আমরা এখানে কি দেখলাম? সেখানে গিয়ে আমরা দেখলাম সব অসাধারণ, সব বিস্ময়কর সমস্ত পেন্টিংস, মানে হচ্ছে যে ছবিগুলো, চিত্র এবং বিভিন্ন অস্ত্রশস্ত্রগুলো দেখলাম, যেগুলো সব নবাবরা ইউজ করেছিল একটা টাইমে। তো সেইগুলো ছিল খুব এক্সিলেন্ট, খুব অসাধারণ, বিস্ময়কর, চমৎকার। Next day, we visited the Motijhil Park, Nashipur Palace, Jagat Shet Palace. পরের দিন আমরা কোথায় গেলাম? আমরা গেলাম মতিঝিল পার্কে, নসিপুরের যে প্যালেস, প্রাসাদে, জগৎ শেঠের বাড়িতে, সেখানে আমরা গিয়ে ভিজিট করলাম, সেগুলো আমরা বেড়ালাম। আই ওয়াজ থ্রিল টু সি দ্য বিউটিফুল সিনারি অব মতিঝিল পার্ক। আমি খুব অবাক হয়ে গেছিলাম, বিস্মিত হয়ে গেছিলাম মতিঝিল পার্কের যে সুন্দর সিনারি দেখে। On the following day, we went to Khoshbagh. পরের দিন আবার আমরা কোথায় গেলাম? খোশবাগে গেলাম বেড়াতে। Here we saw the tomb of নবাব সিরাজউদ্দৌলা লুৎফুন্নিসান নবাব আলীবর্দী খাঁ। এখানে আমরা সমাধি দেখতে পেলাম কাদের? নবাব সিরাজউদ্দৌলা লুৎফুন্নেসা এবং নবাব আলীবর্দী খানের। At last we visited the কাটরা মসজিদ। লাস্টে আমরা পৌঁছালাম কোথায়? বেড়াতে গেলাম কাটরা মসজিদে। Here we saw the tomb of নবাব মুর্শিদ কুলি খাঁ। এখানে আমরা কার সমাধি দেখতে পেলাম? নবাব মুর্শিদ কুলি খানের। I enjoyed the days very much. আমি সেই দিনগুলো খুবই এনজয় করেছি। This trip will remain in my memory forever. এই যে ট্রিপটা, বেড়ানোটা আমার সারা জীবন মনে থাকবে। ঠিক আছে? নেক্সট দেখো 9 রয়েছে ডেভেলপ এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং আউটলাইনস, অ্যাড এ সুইটেবল টু ইয়োর স্টোরি। সুইটেবল টাইটেল হবে টু ইয়োর স্টোরি। তাহলে এখানে কিন্তু একটা স্টোরি লিখতে বলেছে, যে আউটলাইনগুলো দেওয়া হয়েছে এটার উপর বেস করে। আউটলাইনে কি আছে দেখা যাক। ডগ উইথ পিস অফ মিট ইন মাউথ। একটা ডগ, তার মুখে একটা মানে কি ছিল? পিস অফ মিট, মাংসের টুকরো। ক্রসেস এ রিভার ব্রিজ, একটা নদী পার হচ্ছিল। সিজ হিজ শ্যাডো, তার রিফ্লেকশন দেখতে পেল সেই নদীতে। ঠিক আছে? থিংস অ্যানাদার ডগ, সে ভাবলো বোধহয় অন্য কোনো কুকুর। বাক্স মানে ভক করতে গেল, আর তেমনি কি করলো? মিট ফলস ইনটু দ্য রিভার, সঙ্গে সঙ্গে মাংসের টুকরোটা নদীতে পড়ে গেল। তাহলে টাইটেল প্রথমে কি লিখবে? টাইটেলে লিখতে হবে দ্য গ্রিডি ডগ। নেক্সট এভাবে শুরু করবে, ওয়ান্স এ ডগ ওয়াজ ভেরি গ্রিডি। একসময় একটা কুকুর প্রচণ্ড লোভী ছিল। গ্রিডি মানে লোভী। হি স্টোল এ পিস অফ মিট ফ্রম এ বাচার্স শপ। বাচার মানে কি? যারা হচ্ছে মাংস বিক্রি করে। ঠিক আছে? তো তার দোকান থেকে একটা কি করলো? মাংসের টুকরো চুরি করে নিল সেই কুকুরটা। উইথ দ্য পিস অফ মিট ইন হিজ মাউথ হি প্রসিডেড টুয়ার্ডস হিজ হোম। তারপরে সেই মাংসের টুকরোটা নিয়ে এসে নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো, এগিয়ে চলতে শুরু করলো। অন দ্য ওয়ে টু হিজ হোম হি হ্যাড টু ক্রস এ রিভার। অর্থাৎ তার বাড়ি যাওয়ার পথে তাকে একটা নদী পার করতে হতো। ঠিক আছে? সেই নদীতে ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ওপর দিয়ে তাকে যেতে হবে। হোয়েন হি স্টার্টেড ক্রসিং দ্য ব্রিজ হি স হিজ রিফ্লেকশন ইন দ্য ওয়াটার। যখন সে নদীর ওপর সেই ব্রিজটা মানে উপর দিয়ে যখন যাচ্ছিল, ক্রস করছিল, তখন সে নিজের যে ছায়াটা, নিজের যে রিফ্লেকশনটা, সেটা নদীর জলে দেখতে পেল। ঠিক আছে? নিজেকে। তো হি টুক ইট ফর অ্যানাদার ডগ উইথ এ বিগার পিস অফ মিট। কিন্তু সে ভাবলো বোধহয় আর একটা কুকুর ওখানে আছে এবং সে আরো বড় একটা মাংসের টুকরো তার মুখে আছে। সো দ্য ডগ স্টার্টেড বার্কিং অ্যাট হিজ ওন রিফ্লেকশন। এবার কি হলো? লোভ হলো, প্রচণ্ড লোভী ছিল। ফলে কি করলো? ও বার্ক করতে শুরু করলো, চিৎকার করতে শুরু করলো। ঠিক আছে? নিজেরই রিফ্লেকশন, সেটাও জানে না, কিন্তু ভাবছে বোধহয় অন্য কোনো ডগ ওর দিকে তাকিয়ে আছে মাংসের টুকরো মুখে নিয়ে। His piece of meat fell in water as soon as he opened his mouth. তাহলে চিৎকার করতে গেলে তো, বার্ক করতে গেলে তো মুখ খুলতেই হবে। তাহলে যেই মুখ খুললো, সঙ্গে সঙ্গে মাংসের টুকরোটা কি করলো? নদীতে পড়ে গেল। Thus being led by greed, he had to lose what he already had. লাস্টে বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি
তার লোভের জন্য সেই শাস্তিটা পেল। তাই যেটুকু পেয়েছিল, যেটুকু মাংসের টুকরো পেয়েছিল সেটাও সে হারালো, কারণ সে লোভ করেছিল আর একটা মাংসের টুকরো পাওয়ার জন্য। তাহলে মোরালে লিখতে হবে গ্র্যাবস অল লুজ অল, অর্থাৎ বেশি যদি কেউ চায়, অত্যাধিক যদি কেউ লোভী হয় এবং লোভের জন্য কেউ যদি বেশি কোনো কিছু চায়, তাহলে সে সব কিছুই হারাবে, যেটা নিজের কাছে ছিল সেটাও সে হারিয়ে ফেলবে। তাহলে এখান থেকে এই শিক্ষাটাই, এই লেসনটাই আমরা পাচ্ছি।